আসসালামু আলাইকুম and hello everyone আমি তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হাসনাইন নুরসেজান এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের এই ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটাতে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে আমরা বিভিন্ন লেসনস নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা যে ইউনিটটার লেসনস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেট ওমেন টু রিমেম্বার। এই ইউনিটটার যে লেসন নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে সেটা হচ্ছে হেলেন কেলার এবং টু ওমেন। তাহলে আসো আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসটাতে ঢুকে যাই। আমাদের ফার্স্ট লেসন হেলেন কেলার। ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি করতে বলেছে? রিড অ্যাবাউট হেলেন কেলার। ওনার সম্পর্কে একটু পড়তে হবে ফার্স্টে। হেলেন কেলার was a great humanitarian. She cared deeply for the sick, injured and disabled people. The disabled people have physical or mental problems that limit their activities or senses. Helen devoted her life to help them. হেলেন কেলার একজন বিরাট মানবতাবাদী ছিলেন, মানে তিনি মানব সেবার জন্য সবসময় কাজ করতেন। এখন বিভিন্ন ধরনের মানুষের কথা বলছে যারা অসুস্থ, যারা আহত হয়ে থাকে কিংবা অক্ষম যেসব মানুষজন থাকে তাদের ব্যাপারে হেলেন কেলার খুবই গভীরভাবে তাদের কষ্টগুলো তিনি বুঝতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। যে অক্ষম মানুষজন ছিল সেই মানুষজনের কিন্তু শারীরিক কিংবা মানসিক বিভিন্ন সমস্যা থাকে, যে কারণে তাদের কাজকর্ম কিংবা তাদের যেসব সেন্স থাকে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যায়, অনেকাংশে লিমিট হয়ে যায়। এই মানুষজনকে সাহায্য করার জন্যই হেলেন কেলার তার জীবনকে উৎসর্গ করে দেন। Helen was born in 1880 in Alabama, USA. Her parents were Captain Arthur Keller and Catherine Adams Keller. Her family was not rich. Their main source of income was cotton plantation. হেলেনের জন্ম হয় 1880 সালে ইউএস এর অ্যালাবামাতে। তার বাবা মায়ের নাম এখানে বলেছে, তার বাবার নাম হচ্ছে ক্যাপ্টেন আর্থার কেলার এবং মায়ের নাম ছিল ক্যাথরিন অ্যাডামস কেলার। এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছিল যে হেলেন কেলাররা কিন্তু আসলে সেরকম বড়লোক ছিল না, তারা কিন্তু সেরকম রিচ ছিল না। তাদের জীবিকার প্রধান নির্বাহ যেভাবে তারা করতো সেটা হচ্ছে তুলা চাষের মাধ্যমে, এটাই ছিল তাদের মেইন সোর্স অফ ইনকাম। এরপর হেলেন কেলার সম্পর্কে আরো কথা বলেছে। লেটস সি। হেলেন ওয়াজ বর্ন হেলদি, বাট in 1882 she became deaf, dumb and blind after a high fever. Her father heard about Perkins School for the Blind in Boston and contacted the director there. In 1887, the director sent one of his best students, Anne Sullivan, to help Helen. Anne worked hard to enable her to communicate. এখানে বলেছে হেলেন যখন জন্ম নেয় তখন সে কিন্তু পুরোপুরি সুস্থ ছিল, একদম হেলদি ছিল, কিন্তু 1882 সালে তার ভয়ানক অনেক জ্বর ওঠে, হাই ফিভার, ভয়ানক একটা ভীষণ লেভেলের জ্বর ওঠে। এরপরে দেখা যায় সে হচ্ছে ডেফ, ডাম্প অ্যান্ড ব্লাইন্ড, কিংবা সে হচ্ছে বোবা, বধির এবং অন্ধ হয়ে যায় একই সাথে। এই একটা জ্বরের কারণে কিন্তু তার চোখের ক্ষমতা, তার বলার ক্ষমতা, তার শোনার ক্ষমতা একবারে সবকিছু চলে যায়। তার বাবা হচ্ছে একটা স্কুলের নাম শুনুন, এটা বস্টনের একটা স্কুল যেটা নাম হচ্ছে পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড, অন্ধদের জন্য ছিল এই স্কুলটা বস্টনে। সেখানকার যে ডিরেক্টর তার সাথে তার বাবা যোগাযোগ করে। 1887 সালে সেই ডিরেক্টর তার স্কুলের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস যে ছিল আন সুলিভান, তাকে হচ্ছে হেলেনের কাছে পাঠায়। আন অনেক কষ্ট করে হেলেনকে শেখানোর জন্য যে কিভাবে কাজকর্ম করতে হয়, কিভাবে কমিউনিকেট কিংবা কিভাবে যোগাযোগ করতে হয়। In 1890, Helen's formal education started at Horace Mann School for the Deaf in Boston. In 1892, she went to Wright Mason School for the Deaf in New York. Helen improved her communication skills and studied regular academic subjects. So, ওই যে 1887 সালে কিন্তু আন সুলিভানকে পাঠানো হয় হেলেনকে শেখানোর জন্য যে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়। এরপর 1890 সালে হেলেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করে, ফর্মাল এডুকেশন শুরু করে হোরাস মান স্কুল ফর ডেফ ইন বস্টন। বস্টনের আরেকটা স্কুল ছিল বধিরদের জন্য যেটা নাম হচ্ছে হোরাস মান স্কুল। সেখানে তার ফর্মাল এডুকেশন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা সে শুরু করে। এরপর 1892 সালে সে হচ্ছে রাইট হিমাসন স্কুল ফর ডেফ ইন নিউ ইয়র্ক, সেখানে যায়। এরপরে নিউ ইয়র্কের আরেকটা স্কুল ছিল রাইট হিমাসন স্কুল ফর দ্য ডেফ। নিউ ইয়র্কের যে বধির স্কুলটা ছিল রাইট হিমাসন স্কুল, সেখানে সে 1892 সালে যায়। এইসব এর মাধ্যমে, এইসব স্কুলগুলোতে যাওয়ার মাধ্যমে হেলেন হচ্ছে তার যে কমিউনিকেশন স্কিলস ছিল, তার যোগাযোগের ক্ষমতা ছিল, সেই জিনিসটা আরো ইমপ্রুভ করে, আরো ভালো করে এবং রেগুলার যেসব শিক্ষার সাবজেক্টগুলো ছিল, বিষয়গুলো ছিল, সেগুলা সেসব স্কুলে সে পড়া শুরু করে। দেন আমরা দেখব she then decided to go to college.
and attended Cambridge School for Young Ladies in 1896. Later, she studied at Radcliffe College. Here, she learned Braille, which was a new technique for reading. She also learned how to type. Anne Sullivan was always with Helen. She sat with Helen in class and helped her by interpreting lectures and texts. In 1904, Helen received her BA degree with honors from Radcliffe College. Helen spent her life helping disabled people to learn. She died on June 1st, 1968. তো 1892 পর্যন্ত ঘটনা আমরা একটু আগে দেখলাম, যেখানে সে বিভিন্ন স্কুলে পড়াশোনা করলো। এরপর স্কুলে পড়াশোনা করার পরে হেলেন ডিসাইড করলো যে সে কলেজে যাবে, মানে আমরা যেটা সাধারণত ইউনিভার্সিটিজ বলে থাকি সেটা তাদের দেশে কলেজ বলে থাকে। সে হায়ার এডুকেশন নিতে চায় এবং ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস এই স্কুলটাতে সে জয়েন করে 1896 সালে। পরবর্তীতে সে র্যাডক্লিফ কলেজে জয়েন করে পড়াশোনার জন্য। সেখানে র্যাডক্লিফ কলেজে গিয়ে ফাইনালি সে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করে। ব্রেইল হচ্ছে, আমরা হয়তো অনেকে চিনে থাকি যে অন্ধদের জন্য একটা লেখার পড়ার পদ্ধতি থাকে, আমরা যে সব বিভিন্ন তাদের আলাদা বই থাকে যেখানে তারা হাতের ছোঁয়ার মাধ্যমে লেটারগুলো চিনে থাকে, এই মাধ্যমে তারা পড়ে থাকে সাধারণত। এটাই হচ্ছে ব্রেইল পদ্ধতি। এখানে একটা মজার ইনফরমেশন তোমাদেরকে দেই। অনেক সময় হয়তো আমরা লিফটে উঠেছি, লিফটে ওঠার সময় কিন্তু দেখি যে গ্রাউন্ড ফ্লোর বা 1, 2, 3, 4 প্রত্যেকটার সাথে কিন্তু কিছু ডট থাকে। হ্যাঁ, এই ডট গুলো হয়তো আমরা কখনো আসলে বুঝতে পারি না যে সেই নাম্বারগুলোর সাথে আসলে কেন ডট দেওয়া থাকে এবং এক একটা নাম্বারের সাথে এক এক রকম ডট। এই ডট গুলো কিন্তু আসলে ব্রেইল পদ্ধতিতে যাওয়া। যারা আসলে দেখতে পারছে না তারা ওই ডট গুলোতে হাত দিয়ে ছোঁয়ার মাধ্যমে বুঝতে পারবে যে ওখানে আসলে কত নাম্বার লেখা। এটাও কিন্তু ব্রেইল পদ্ধতির একটা উদাহরণ। আই হোপ আমরা বুঝতে পারছি যে ব্রেইল পদ্ধতিটা কোনটা। সো সে র্যাডক্লিফ কলেজে যাওয়ার পরে এই ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করে এবং এর পাশাপাশি সে টাইপ করাও শিখে যায়। এবং সেই যে তাকে পাঠানো হয়েছিল, আন সুলিভানকে পাঠানো হয়েছিল, সে সবসময় কিন্তু হেলেনের সাথে ছিল। তার যত ধরনের ক্লাস ওয়ার্ক ছিল, লেকচার্স গুলো তাকে বোঝানো কিংবা কোনো পড়া বোঝানো সবকিছুতেই সে তার পাশে থেকে সাহায্য করত। 1904 সালে হেলেন এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তার বিএ ডিগ্রি পায় অনার্স নিয়ে সেই র্যাডক্লিফ কলেজ থেকে। এরপর হেলেন তার সমগ্র জীবন কাটিয়ে দেয় যেরকম মানুষজন তার মতো রয়েছে, যেসব অক্ষম মানুষজন রয়েছে, ডিসেবলড মানুষজন রয়েছেন, তাদেরকে সাহায্য করার জন্য। তিনি জুনের 1 তারিখ 1968 সালে শেষ পর্যন্ত মারা যান। এখন আমরা টেক্সটটা পড়লাম। টেক্সট পড়ার পরে যেটা করব সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিংস। আমরা এখন একটু ম্যাচিং করব। অলরাইট, বিভিন্ন ওয়ার্ডের সাথে তার মিনিংটা কি সেটা দেখার চেষ্টা করব। যেরকম এখানে হিউম্যানিটেরিয়ান, ডিসেবলড, প্ল্যান্টেশন, ইন্টারপ্রেট, স্কিলস, এই 5টা শব্দ দেওয়া রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে এই 5টা শব্দের মিনিং গুলো কিন্তু আমার এই 5টায় রিঅ্যারেঞ্জ করে দেওয়া আছে। আমাদেরকে একটু জিনিসটা দেখতে হবে যে কোনটার মিনিং আসলে কোনটা, আমাদেরকে ম্যাচ করতে হবে। অলরাইট, লাগলে তোমরা কিছুক্ষণ ভিডিওটা পজ করতে পারো, পজ করে একটু টাইম নিয়ে এটা মিলাতে পারো যে কোনটার মিনিং কি হবে। পজ করার পরে আমরা পরবর্তীতে অ্যানসারটা মিলাতে পারবো। অলরাইট, সো আমরা যদি মেলানো শুরু করি, প্রথমে আমার যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মেকিং পিপলস সাফারিং লেস অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশন। এরপর ডিসেবলড মানে হচ্ছে আনএবল টু ইউজ আ পার্ট অফ দ্য বডি ইজিলি অর কমপ্লিটলি বিকজ অফ ইলনেস, ইনজুরি এটসেট্রা। মানে ডিসেবলড হচ্ছে সেটাই যে বডির কোনো একটা পার্ট সহজে কিংবা একেবারেই ব্যবহার করতে না পারা। সেটা অনেক কারণেই হতে পারে, কোনো ইনজুরির মাধ্যমে হতে পারে বা কোনো আঘাতের মাধ্যমে হতে পারে, কোনো অসুখের মাধ্যমে হতে পারে। যেটাই হোক না কেন, আমাদের বডির কোনো পার্ট আমরা সহজে কিংবা একেবারেই ব্যবহার করতে না পারলেই হচ্ছে ডিসেবলড। এরপর প্ল্যান্টেশন মানে হচ্ছে a large area of land where crops like sugarcane, banana, etc. are grown. Then interpret মানে হচ্ছে explain the meaning of a text or translate a language. So interpret মানে হচ্ছে কোনো একটা লেখার মিনিংটা এক্সপ্লেইন করা, সেটার মানেটা কাউকে এক্সপ্লেইন করা কিংবা কোনো একটা ভাষাকে ট্রান্সলেট করা, সেটাই হচ্ছে আমার ইন্টারপ্রেট। স্কিলস মানে হচ্ছে the ability to do something well, কোনো একটা কিছু ভালো করা, সেটাই হচ্ছে, সেটার অ্যাবিলিটিটা নামই হচ্ছে আমার স্কিলস। অলরাইট, তো আমরা এখানে ম্যাচিং করলাম। ম্যাচিং এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের এই অ্যাক্টিভিটিটাতে, সেটা হচ্ছে ট্রু অর ফলস। ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমাদেরকে দেখতে হবে এই স্টেটমেন্টগুলো আসলে সত্য নাকি মিথ্যা। যদি ফলস হয়ে থাকে তাহলে সেটার কারেক্ট অ্যান্সারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। অলরাইট, সো একটা একটা করে আমরা স্টেটমেন্ট দেখি। হেলেন অলওয়েজ হেল্প দ্য সাফারিং পিপল।
হেলেন সবসময় যে সাফারিং পিপল যারা ছিল, যেসব মানুষজন ভুক্তভোগী ছিল, যেসব মানুষজন সাফার করতো, তাদেরকে সবসময় সাহায্য করতো। এটার অ্যান্সার হচ্ছে ট্রু। হেলেন কিন্তু সবসময় সাহায্য করার চেষ্টা করতো, পরবর্তীতে সে তার জীবনটাই উৎসর্গ করে দেয় সেই সকল মানুষকে সাহায্য করার জন্য। এরপরের স্টেটমেন্টটা হচ্ছে she came from a rich family, সে একটা ধনী পরিবার থেকে বিলং করতো, সে ধনী পরিবারে থাকতো। অ্যান্সার কিন্তু ফলস, her family was not rich। এটা কিন্তু আমরা একদম ফার্স্টে পড়ে এসেছিলাম যে তারা আসলে এতটা রিচ ছিল না। নেক্সট, আন সুলিভান was a good teacher of Helen Keller। হেলেন কেলারের জন্য আন সুলিভান খুবই ভালো একজন শিক্ষক ছিল। এটা কি ট্রু নাকি ফলস? এটা কিন্তু অবশ্যই ট্রু, কারণ অ্যান সুলিভান কিন্তু একদম শুরু থেকেই শেষ পর্যন্ত হেলেন কেলারের সাথে তার সমগ্র পার্টটাতে কিন্তু ছিল, যেখানে হেলেন কেলার অনেক কিছু শিখেছিল আন সুলিভানের কাছ থেকে। নেক্সট, she died young, সে খুবই অল্প বয়সে মারা যায়। এটা কিন্তু ফলস। she died at the age of 88। আমরা দেখেছি সে কিন্তু জন্ম নেয় 1880 সালে এবং মৃত্যুবরণ করে 1968 সালে। তাহলে আমরা তো আসলে বলতে পারি না যে কম বয়সে সে মারা যায়। 88 বছর বয়স কিন্তু আসলে অনেক থাকে। নেক্সট, সুলিভান ওয়াজ টট বাই হেলেন। সুলিভানকে হেলেন শিখিয়েছিল। এইটা কি ট্রু নাকি ফলস? সুলিভান ওয়াজ টট বাই হেলেন মানে সুলিভানকে হেলেন শিখিয়েছিল। এটা কিন্তু আসলে একটা ফলস স্টেটমেন্ট। উল্টোটা হবে, হেলেন ওয়াজ টট বাই সুলিভান। হেলেন আসলে সুলিভানের কাছ থেকে শিখেছিল, নট দ্য কাউন্টার পার্ট। সুলিভান আসলে হেলেনের কাছ থেকে শিখেনি। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। ট্রু স্টেটমেন্টটা হবে হেলেন ওয়াজ টট বাই সুলিভান। অলরাইট, সো আমরা এই ট্রু ফলসটাও করতে পারলাম। এখন হচ্ছে আমরা কিছু প্রশ্ন উত্তরের দিকে যাব। বিভিন্ন প্রশ্ন দেখব, সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। হোয়াট ডিড দ্য ডিরেক্টর ডু ফর হেলেন? ওই যে একটা ডিরেক্টরের কথা আমরা পড়েছিলাম, তার বাবা যে যোগাযোগ করেছিল, সেই ডিরেক্টর হেলেনের জন্য আসলে কি করেছিলেন? অ্যান্সার হচ্ছে, the director of Perkins School for the Blind sent one of his best students, Anne Sullivan, to help Helen after Helen's father contacted him. তো তার বাবা যখন সে পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড এর ডিরেক্টরের সাথে যোগাযোগ করে, সেই ডিরেক্টর তার ওয়ান অফ দ্য যে বেস্ট স্টুডেন্টস ছিল, একদম সেরা একজন স্টুডেন্ট আন সুলিভানকে পাঠায় হেলেনকে সাহায্য করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ হেলেন ফেমাস ফর? হেলেন কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার হচ্ছে, হেলেন ইজ ফেমাস ফর হার লাইফলং কন্ট্রিবিউশন টু হেল্পিং ডিসেবলড পিপল টু লার্ন। শি ডিভোটেড হার লাইফ টু হেল্প দেম। হেলেন এই কারণে বিখ্যাত কারণ তার যে কন্ট্রিবিউশন রয়েছে, তার যে অবদান রয়েছে, তার জীবনভর যে অবদানটা রয়েছে, এই অক্ষম মানুষজন বা ডিসেবলড মানুষজন যারা রয়েছে তাদেরকে সাহায্য করার পেছনে জীবন উৎসর্গ করে দিয়েছে। তার অবদানের জন্য হেলেন আসলে ফেমাস বা বিখ্যাত। থার্ড কোয়েশ্চেন, হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিলস এট র্যাডক্লিফ কলেজ? র্যাডক্লিফ কলেজে যে হেলেন কিভাবে তার পড়ার যে স্কিলটা, পড়ার যে দক্ষতা, সেটা আরো বাড়িয়ে নেয়? এটার অ্যান্সার হচ্ছে, at Radcliffe College, Helen learned Braille। এখানে যে সে ব্রেইল পদ্ধতি শিখে নেয়, which was a new technique for reading. She also learned how to type. That's how she increased her reading skill. এই Radcliffe কলেজে যেই কিন্তু হেলেন এই ব্রেইল পদ্ধতিতে পড়া শুরু করতে পারে। সে সেখানে সেটা শিখে এবং কিভাবে টাইপ করতে হয় সেটাও সে শিখে নেয় Radcliffe কলেজে যে। এর মাধ্যমে কিন্তু তার পড়ার দক্ষতা সে বাড়িয়ে নেয়। নেক্সট আমরা হচ্ছে পরের লেসনটাতে মুভ করব, সেটা হচ্ছে টু ওমেন। এই লেসনে ফার্স্টে কি করতে হবে? read the previous lessons 2 to 4 on Begum Rokeya and Helen Keller and complete the table 1 to 8 with information from the text. So already কিন্তু আমরা বেগম রোকেয়ার উপরে একটা লেসন পড়েছি এবং আজকের লেসন হচ্ছে আমরা হেলেন কেলার সম্পর্কে পড়েছি। এখন আমাদেরকে এই দুইজন সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশন পেয়েছি, সেই সকল ইনফরমেশন দিয়ে আমার এই বক্সটা ফিল করতে হবে। লক্ষ্য করো, এখানে কিন্তু কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং কি কি লাগবে সেটাও বলে দিয়েছে। যেরকম আমার এই কলামে থাকবে বেগম রোকেয়ার ইনফরমেশন এবং এই কলামে থাকবে হেলেন কেলার ইনফরমেশন। লক্ষ্য করবে কি কি ইনফরমেশন দরকার সেটাও কিন্তু বলে দিয়েছে। প্রথম ইনফরমেশন দরকার ছিল তারা কবে জন্ম নেয়, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। বেগম রোকেয়াও জন্ম নেয় 1880 সালে, হেলেন কেলারও জন্ম নেয় 1880 সালে। তাদের ন্যাশনালিটি বা জাতীয়তা জানতে চায়। বেগম রোকেয়ার জাতীয়তা ছিল বাঙালি, মানে এট দ্যাট টাইম ইন্ডিয়ান। সো যে সময় কথা বলছি সেই সময় কিন্তু আসলে সে ইন্ডিয়ান ছিল, কিন্তু আমরা বলছি তার জাতীয়তা হচ্ছে বাঙালি। এখন হেলেন কেলারের জাতীয়তা কি হবে? আমরা কিন্তু মাত্রই পড়লাম যে হেলেন কেলারের জন্ম কিন্তু অ্যালাবামাতে হয়েছিল, ইউএসএ তে। তাহলে তার ন্যাশনালিটি হচ্ছে আমেরিকান। ওকে, থার্ড ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে ফ্যামিলি। লক্ষ্য করো কিরকম ইনফরমেশন লাগবে। হেলেন কেলারটা দেখে আমরা বুঝতে পারবো
হেলেন কেলার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তাদের সোর্স অফ ইনকাম ছিল কটন প্ল্যান্টেশন। তাহলে হেলেন কেলাররা খুব একটা ধনী ছিল না, তাদের ইনকামের সোর্স ছিল হচ্ছে তুলা চাষ। এখন বেগম রোকেয়ার ফ্যামিলি সম্পর্কে যদি বলতে হয়, আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছিলাম আগের লেসন্স গুলাতে, তাহলে আমরা বলতে পারবো বেগম রোকেয়ার সম্পর্কে যে শি বিলংড ইন আ আপার ক্লাস ফ্যামিলি, ফাদার ওয়াজ আ ল্যান্ডলর্ড। বেগম রোকেয়া কিন্তু একজন উচ্চ শ্রেণীর ফ্যামিলিতে বিলং করতো, সেখান থেকে উনি আসতেন, তার বাবা একজন জমিদার ছিল। এরপরে ফিজিক্যাল কন্ডিশন জানতে হবে। হেলেন কেলার কিন্তু অন্ধ, বোবা এবং বধির ছিল, এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। সেদিকে আমার ফিজিক্যাল কন্ডিশনের কথা যদি বলতে হয় বেগম রোকেয়া সম্পর্কে, আমার কিন্তু বলতে হবে নো ফিজিক্যাল ডিসএবিলিটি, কোনো ধরনের সেরকম শারীরিক অক্ষমতা তার ছিল না। আমরা বক্সটা ফিল আপ করছিলাম, এখন বক্সের বাকি পার্টটা আমরা দেখব। ওকে, তো আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে অলরেডি কোথায় কোন ধরনের ইনফরমেশন লাগবে। সো বেগম রোকেয়ার এডুকেশনের ক্ষেত্রে দেওয়া আছে সেলফ এডুকেটেড, লার্ন বাংলা এন্ড ইংলিশ ফ্রম ব্রাদার, সে নিজেই শিক্ষা নেয় তার ভাইয়ের কাছ থেকে হচ্ছে বাংলা এবং ইংলিশ শিক্ষা নেয়। হেলেন কেলারের এডুকেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা বলতে পারবো যে গট ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল এন্ড কলেজ, সে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে এসেছে, যেটা বেগম রোকেয়া পায়নি। এইম ইন লাইফ কি হবে, বেগম রোকেয়ার এইম ইন লাইফ কিন্তু আমরা সবাই জানি, সেটা আমরা লেসনটা পড়ে থাকি বা না থাকি, ওনার জীবনী সম্পর্কে যদি অল্প কিছুও জানি, তাহলে কিন্তু আমরা জানতে পারি তার এইম ইন লাইফ ছিল টু এস্টাবলিশ ইকুয়াল রাইটস অফ মেন এন্ড উমেন ইন সোসাইটি। তো সমাজে নারী এবং পুরুষের সমান অধিকারের জন্য কিন্তু তিনি সবসময় কাজ করতেন। আর হেলেন কেলারের এইম ইন লাইফ ছিল টু হেল্প ডিসেবলড পিপল টু লার্ন, ডিসেবলড পিপল যারা রয়েছে তাদের জন্য শিখতে সমস্যা না হয়, তারা যেন শিখতে পারে, এর মাধ্যমে তিনি সাহায্য করতেন। অ্যাচিভমেন্টস এর কথা যদি বলতে হয়, বেগম রোকেয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি নো ফর্মাল অ্যাচিভমেন্ট, সেভাবে আসলে তার কোনো ওরকম ফর্মাল অ্যাচিভমেন্টের কথা আমরা কিন্তু আমাদের যে লেসন ছিল সেখান থেকে পড়িনি। হ্যাঁ, আমরা অ্যাচিভমেন্ট সম্পর্কে এটা বলতেই পারি যে তিনি সমাজে একটা চেঞ্জ এনেছিলেন, তিনি অনেক মেয়েদের পড়াশোনা শুরু করেছিলেন, সমাজে চমৎকার একটা পরিবর্তন এনেছেন, সত্য। কিন্তু আমরা যদি ফর্মাল অ্যাচিভমেন্টের কথা বলি, হ্যাঁ, যে প্রাতিষ্ঠানিক কিন্তু সেরকম কোনো অ্যাচিভমেন্ট বেগম রোকেয়া পাননি, যেটা হেলেন কেলার পেয়েছিল। তিনি হচ্ছে বিএ ডিগ্রি উইথ অনার্স, সে কিন্তু র্যাডক্লিফ কলেজ থেকে একটা বিএ ডিগ্রি নিতে পেরেছিল অনার্স এর সাথে, রাইট? এটা কিন্তু একটা ফর্মাল অ্যাচিভমেন্ট। তো এইটাই আমরা বলেছি বেগম রোকেয়ার অ্যাচিভমেন্ট আমরা খাটো করে দেখছি, একটা মোটেও সেরকম কিছু না, অবশ্যই সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক অ্যাচিভমেন্টের জিনিসটা এখানে লিস্ট ডাউন করছি। অলরাইট, এন্ড লাস্টলি তাদের ডেথটার সাল আমরা জানি, বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন 1932 সালে এবং হেলেন কেলার মৃত্যুবরণ করেন 1968 সালে। অলরাইট, সো এইভাবে হচ্ছে আমরা ইনফরমেশন ট্রান্সফার করলাম বিভিন্ন লেসন্স পড়ার মাধ্যমে, এবং যেই লেসনটার পড়ার পরে আমরা একটা বক্স ফিল আপ করতে পারলাম। অলরাইট, এখন আমাদেরকে যেটা করতে হবে, নাও রিড দ্য কমপ্লিটেড চার্ট এন্ড রাইট 1 or 2 sentences for each of the 8 points in the chart. Look at the example. So একটু আগে যে এক্সাম্পল দেখলাম, পয়েন্ট 1 এ বলছে বেগম রোকেয়া was born in 1880, Helen Keller was also born in 1880. Point 5 এ বলছে বেগম রোকেয়া was self-educated and learned Bangla and English from her brother, but Helen Keller got formal education from school and college. এটা কি করেছি? কিছুই না, সেটা হচ্ছে আমরা একটু আগে যে বক্সটা ফিল আপ করলাম সেটাই হচ্ছে এখন আমরা এক দুই সেন্টেন্স লিখেছি। লক্ষ্য করো পয়েন্ট 1টা কি ছিল আমাদের? পয়েন্ট 1 ছিল born in, তো বেগম রোকেয়ার ক্ষেত্রে 1880, হেলেন কেলারের সম্পর্কেও 1880। এটাই হচ্ছে এই ইনফরমেশনটাই জাস্ট আমরা দুই লাইনে লিখেছি। লক্ষ্য করো, বেগম রোকেয়া was born in 1880, Helen Keller was also born in 1880. পয়েন্ট 5 এ বলছি বেগম রোকেয়া was self educated, learned বাংলা, এই জিনিসটা পয়েন্ট 5 এ কি ছিল? এভাবেই কিন্তু ছিল, বেগম রোকেয়া was self educated, Helen Keller got formal education। এই কথাগুলো, এই সেম কথাগুলি জাস্ট আমাদের দুই এক লাইনে আবার বলতে হবে, দ্যাটস ইট। লক্ষ্য করো 1 নাম্বার পয়েন্টে কিন্তু আমরা অলসো শব্দটা ইউজ করেছি, কারণ একই ধরনের ইনফরমেশন ছিল দেখে, রাইট? আমরা অলসো ব্যবহার করেছি, এই যে was also born, কারণ একই ধরনের ইনফরমেশন ছিল 1880 এবং 1880। কিন্তু 5 নাম্বার পয়েন্টে কিন্তু আমরা বাট শব্দটা ব্যবহার করেছি, কারণ ইনফরমেশনটা একটু ডিফারেন্ট। বেগম রোকেয়া সেলফ এডুকেটেড, কিন্তু বাট হেলেন কেলার গট ফর্মাল এডুকেশন। সো ডিফারেন্ট টাইপের ইনফরমেশন হওয়ার কারণে আমরা এখানে বাট এবং আগেরটা সেম হওয়ার কারণে অলসো ব্যবহার করেছি। অলরাইট, সো এইভাবেই হচ্ছে জাস্ট আমরা যে বক্সটা ফিল আপ করলাম সেখান থেকে ইনফরমেশন গুলো জাস্ট ট্রান্সফার করে এখানে লিখবো। সো পয়েন্ট 2টা আমরা লিখতে পারি বেগম রোকেয়া was a Bengali by nationality but Helen Keller was an American, যেহেতু ডিফারেন্ট পিস অফ ইনফরমেশন তাই আমরা বাট ইউজ করেছি। পয়েন্ট 3টা লিখতে পারি বেগম রোকেয়া came from a rich upper class family but Helen Keller did not come from a rich family. পয়েন্ট 4 হচ্ছে বেগম রোকেয়া had no physical disability but Helen Keller got blind,
deaf and dumb when she was young. এরপর পয়েন্ট 6, বেগম রোকেয়া's aim in life was to establish equal rights of men and women in society, and Helen Keller's aim was to help disabled people to learn. এরপর পয়েন্ট 7 হচ্ছে বেগম রোকেয়া did not receive any formal education, that's why there is no formal achievement, whereas Helen Keller achieved a BA degree with honors from Radcliffe College. একটু আগে আমরা যেটা বললাম, যেহেতু তার সেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তাহলে আমরা প্রাতিষ্ঠানিক সেরকম অ্যাচিভমেন্টের কথা বলতে পারি না বেগম রোকেয়ার ক্ষেত্রে। কিন্তু হেলেন কেলার সম্পর্কে আমরা যেটা বলতে পারি, একটা বিএ ডিগ্রিও তিনি পেয়েছিলেন র্যাডক্লিফ কলেজ থেকে। এবং লাস্ট পয়েন্ট, বেগম রোকেয়া ডাইড ইন 1932 বাট হেলেন কেলার ডাইড ইন 1968। তো আমরা ইনফরমেশন গুলো ট্রান্সফার করলাম এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। আজকের ক্লাসে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা দুটো লেসন্স নিয়ে আলোচনা করেছি। প্রথম লেসনটাতে আমরা হেলেন কেলার সম্পর্কে বেশি কিছু জিনিস জানলাম, আমরা একটা ম্যাচিং করলাম, কোশ্চেন অ্যান্সার করলাম, ট্রু ফলস করলাম। নেক্সট লেসনটাতে আমরা এই যে ইউনিটে আমরা দুইজন মহান নারীদের নিয়ে কথা বললাম, হেলেন কেলার এবং বেগম রোকেয়া, তাদের বিভিন্ন ইনফরমেশন ট্রান্সফার করে একটা বক্স ফিল আপ করলাম, পরবর্তীতে সেটাই হচ্ছে আমরা নিজেদের মতো লিখলাম। And that was all for today's class. আশা করি আমরা পুরো ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারি। যদি তেমনটা হয়ে থাকে, that will be all for today. Thank you very much guys. ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।